জুলাই অভ্যুত্থানটা কেন হয়েছিল? এটা কিন্তু আসলে একটা নিপীড়ন শোষণের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছিল। মানুষ কথা বলতে পারছিল না, মানুষ জীবনযাপনটা তাদের কঠিন হয়ে পড়েছিল। সেটা যেভাবেই আমি বলি না কেন, সে তার দ্রব্যমূল্য দিয়ে বলি না কেন বা অন্যান্য আরও যেই ধরনের অসুবিধাগুলো কথা বলি, সকল দিক থেকে একেবারেই মানুষের জীবন যাপনটা অতিষ্ঠ হয়ে যাওয়ার কারণেই কিন্তু প্রতিটা মানুষ রাস্তায় নেমেছিল, জনতা রাস্তায় নেমেছিল। জনতা রাস্তায় না নামলে কোনো পলিটিক্যাল দল দিয়ে যে জিনিসটা হয়নি, সেটা আমরা গত 17 বছর বা 15 বছর যেভাবেই বলি না কেন, সেটা দিয়ে স্পষ্ট হয়েছে। তারপরে কি হলো, জুলাই অভ্যুত্থানের মূল প্রেরণার জায়গাটা যদি বলি, যে একটা বৈষম্য বিলোপের জায়গা থেকে আমরা আন্দোলনটা করেছি। তার মানে আমরা এবং এই আন্দোলনের পর আসলে বৈষম্যটা থাকবে না, এটাই আমাদের কাছে এক্সপেক্টেড একটা বিষয় ছিল, বা আমরা সবাই সেরকম একটা স্বপ্নের মধ্যে ছিলাম, বা সেরকম একটা আশার মধ্যে ছিলাম, এবং আমরা সরাসরি রাস্তায় ছিলাম। ইভেন আমার বিরুদ্ধেও এক ধরনের ভয়ঙ্কর রকমের একটা জিডি হয়েছিল, যেটা হচ্ছে যে না, যদি আর কিছুদিন মানে কন্টিনিউ হতো, দেখা যেত যে মামলা হচ্ছে এবং প্রাণনাশ, কাকে নাকি প্রাণনাশের হুমকি দিয়েছি সেরকম একটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরকম মামলা, এরকম একটা করেছিলেন। তো সেগুলোর পরেও কিন্তু আমরা দমি নিয়ে আমরা রাস্তাতেই ছিলাম, এবং কারফিউর মধ্যেও আমরা রাস্তাতে ছিলাম। এই যে আমরা ছিলাম, আমরা থাকার পর তারপর যেটা বলছি যে একটা বৈষম্য দূর হবে, এবং আমরা দেখব যে সকল ধরনের বৈষম্য আর থাকছে না, এবং অন্তর্ভুক্তিমূলক যেই সমাজ, আজকে আপনাদের এখানেও সেরকম একটা কথা বারবার আসছে, অন্তর্ভুক্তি। সেই অন্তর্ভুক্তি জায়গাটাও, এটা শুধু আমরা এতদিন মানুষের কথায় দেখছি গত 1-1.5 বছর ধরে বৈষম্য বিলোপের বিষয়টিও আসলে কথায় দেখছি। যেই কারণে বৈষম্যগুলো কোথায় হচ্ছিল দেখেন, আমরা বলছিলাম যে হ্যাঁ, আমরা একটা স্বৈরাচারী সরকারকে নামিয়েছি, বা তার পতন হয়েছে, একটা ফ্যাসিবাদী কাঠামোকে আমরা ভেঙে দিতে চেয়েছি, ভাঙার জন্য কাজ করেছি, কিন্তু কাঠামোর জায়গাতে কাঠামোই রয়ে গেছে, ক্যারেক্টারগুলো বদলেছে। এবং সেই আক্রমণগুলো কোথায় হয়েছে খেয়াল করে দেখেন, আমরা সরাসরি জুলাইয়ের অংশগ্রহণ করা মানুষ, আমরা মানে শুধু আমি বলছি না, আমরা যারা প্রত্যেকে ছিলাম, এবং সেই জনতা, মায়েরা, অভিভাবকদের একটা বড় অংশগ্রহণ, যেই অভিভাবক ছাড়া ওই সন্তানরা রাস্তায় থাকতো না, কারণ দিন শেষে বাড়ি থেকে অনুমতি না পেলে সন্তানরা বের হতে পারে না, তাই তো? তো সেই মানুষগুলোকে আমরা ভুলে গেছি, এবং আমরা একটা বড় জনগোষ্ঠী মনে করে ফেলেছি যে আমরাই একমাত্র স্টেক এই জুলাইয়ের, এবং বাকি যারা আমরা যারা ভিন্ন কথা বলছি, ভিন্ন মতের কথা বলছি, বা আমি যখন এই যে যেমন এখানে আমাদের শিপন, আমাদের কি বলে সহযাত্রী যদি বলি, বা আমাদের অন্য যারা ভিন্ন মতের কথা বলছিলেন, ভিন্ন চিন্তার কথা বলছিলেন, বা কোনো একটা ঘটনার বা মবের বা সন্ত্রাসী কর্মকাণ্ডের, বা কেউ যে কোথাও দখলদারি করছে বা কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কোনো ধরনের আইন কানুনের মানে তোয়াক্কা না করে, আমরা তো একটা সরকার গঠন করেছি জুলাইয়ের পর, অন্তর্বর্তীকালীন সরকার, তাকে আমরা দায়িত্ব ন্যস্ত করেছি, আমরাই করেছি। সেই সরকারকে আমরা আর গ্রহণ করছি না। কেন করছি না? কারণ হচ্ছে যে আমি তো মনে করছি, যেহেতু আমি জুলাই এনেছি, আমার বিজয় হয়েছে, আমি সকল কিছু বিচার করে ফেলবো, এবং সেই বিচার আমি যেখানে পারছি সেখানে করছি, রাস্তায় করছি, দোকানে যে করছি, হামলা করছি, মামলা করছি, মামলা বাণিজ্য করছি, কিন্তু ওই সরকার একটি নিষ্ক্রিয় জায়গায় চলে গেছে। আমরা যারা বলছি বারবার যে আইনের পথে আসো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকো, আইন মেনে সমাধান চাও, তখন আমাদেরকে বলছে যে আমরা তখন অন্য একটা ভাবে ট্যাগিংয়ের শিকার হয়ে গেলাম। এবং এটা সবচেয়ে বেশি কখন কাদের উপর হলো? নারীদের উপর হলো। ওই যে ভিন্ন যারা কথা বলছিল, ভিন্ন চিন্তার কথা বলছিল, ভিন্ন মতের কথা বলছিল, তাদের উপর হলো। এবং আমরা একটা আলাদা বর্গে চিহ্নিত হওয়ার পরে আমরা হয়ে গেলাম ফ্যাসিস্টের দোসর, আমরা হয়ে গেলাম নানান রকমের ট্যাগিংয়ের শাহবাগী,
বাম বাম শাহবাগী ইত্যাদি ইত্যাদি নানান কিছু বলে এই যে চিহ্নিতকরণ, এবং এর ফলে যেটা হলো আমাদের জীবনযাপনটা অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়লো। এইটা আমি বলছি রাস্তাঘাটের ঝুঁকি। একই সাথে যখন আমি তো আমার বক্তব্যগুলো কোথায় বলবো? আপনারা নিশ্চয় প্রতিদিন এরকম আয়োজন করবেন না, বা কেউ এরকম আয়োজন করবে না, এবং সেইটা কতটুকু পৌঁছাবে? আমাদের মতন সাধারণ অ্যাক্টিভিস্ট যারা, তাদের কথা বলার জায়গাটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এর বাইরে আমরা যখন রাস্তায় কথা বলি, এই দুইটা রাস্তা, যখন আমি সোশ্যাল মিডিয়ায় কথা বলছি, আমাকে ট্যাগিং করে আমাকে এতভাবে আমাদের বিশেষ করে মেয়েদেরকে বেশ্যাকরণ করা হলো, মেয়েদের কেলেঙ্কারিকরণ করা হলো, আমাকে বাধ্য হয়ে আমার কমেন্ট সেকশন, আমাকে যারা ফলো করে, আমাকে অফ করে দিতে হলো। কিন্তু আমি ভেবেছিলাম জুলাইয়ের পরে আমি স্বাধীন থাকবো, আমাকে কেউ আক্রমণ করবে না। কিন্তু আমি অনেক বেশি আক্রমণের শিকার হলাম। বিভিন্ন রাজনৈতিক দলের বট বাহিনী এত নোংরা ভাষা ব্যবহার করলো যেটা আমি মুখে আনতে পারি না, যেটা আমার সন্তান, কারণ এখন আমি যেমন সোশ্যাল মিডিয়াতে আছি, আমার সন্তানরাও আছে, আমার সন্তান তুল্যরাও আছে। তারা দেখছে তাদের মা খালাদেরকে কি বলে গালাগালি করছে। আমি কোনো দলের কথা বলতে চাই না, কিন্তু যেই দলের লোকজনের ব্যক্তিরা বা বাহিনীরা এগুলো করছেন, আমি সেই দলের যারা স্থানীয় ব্যক্তি, তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন, ডিল করছেন আমি জানি না। তারা কোনো এই পর্যন্ত ব্যবস্থা নেয়নি। এটা গেল একটা। আমি রাজনৈতিক দলের কথা বলছি। রাজনৈতিক দলের বাইরে যদি আমি যাই, সেখানে সরকারি জায়গাগুলো কী ছিল, বা অন্তর্বর্তীকালীন সরকারি জায়গাটা কোথায় ছিল? জুলাইয়ের পরে প্রথম আক্রমণ হলো নারীর উপরে। খেয়াল করে দেখেন, একদম অগাস্ট মাসেই শ্যামলীতে আক্রমণ হলো 2-3 জন যারা রাস্তার যৌনকর্মী, তাদের উপরে। বাংলাদেশে যৌনকর্মীদের, আপনারা তো তাদের যে পেশা, সেটা তো লিগালাইজ করা, সে তো এমন না। তাহলে আপনি ব্যবসাটাকে লিগালাইজ করছেন, কিন্তু তার থেকে আপনি ট্যাক্স নিচ্ছেন, কিন্তু সেই কর্মীকে আপনি পিটাচ্ছেন, তার জন্য আইনি সুরক্ষা নাই। এটা কেমন? এই যে দ্বিচারিতা, এটা তো হতে পারে না। আপনি তাহলে এই পেশাগত জায়গাটির স্বীকৃতিটা আপনি বন্ধ করেন, তার আগে তাদের পুনর্বাসন করেন। আপনি একটা প্রসিডিওর মেনটেন করে তারপরে তাকে জানান। আপনি কোনো খদ্দরকে তো পিটাচ্ছেন না। এই খদ্দের কারা? তাদের লিস্ট কোথায়? এটা তো আমি জানতে চাই, আমরা জানতে চাই। আপনারা তাদের নিয়ে কিছু বলছেন না, কিন্তু পিটানোর সময় মেয়েদেরকেই শুধু পিটাচ্ছেন। যেই মেয়েগুলো যৌনকর্মী হয়, বা তারা যখন ওই পেশায় যায়, তারা কি খুশি মনে যায়? কোন মেয়েটি খুশি? আমরা কি একটা উদাহরণ কেউ আজ পর্যন্ত দেখেছি? তার পেছনেও কিন্তু কোনো না কোনো ব্যক্তি, যে পুরুষ। আমরা একটা প্যাট্রিয়ার্কাল সিস্টেমের মধ্যে, প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে বসবাস করি, যেখানে কোনো না কোনোভাবে নারীকে আপনারা যেভাবে পারি বেশ্যাকরণ করি এবং দোষারোপ করি। কিন্তু যার পেছনে পুরুষ থাকে, যে ব্রথেলগুলো চালায় পুরুষরা, যে ব্রথেলগুলো চালায় নারী, কি বলে, রাজনৈতিক নেতা, বা তাদের এক ধরনের ছত্রছায়ায়, তাদের আশীর্বাদে সেই ব্যক্তিগুলোর কথা কোথাও থাকে না। তাদের নিয়ে কেউ কথা বলে না। নারী সংস্কার কমিশন নিয়ে যেভাবে বেশ্যাকরণ করা হয়েছিল, নারী সংস্কার কমিশন কি নিজে নিজে গড়ে উঠেছিল, নাকি অন্তর্বর্তীকালীন সরকার সেটা গঠন করেছিল? তাহলে নারী সংস্কার কমিশনের সবাইকে যখন বেশ্যাকরণ করে ওইভাবে উন্মুক্ত একটা সমাবেশে গালাগালি করা হলো, তখন সরকার কোথায় ছিলেন? যখন আমি দেখলাম যে এই রিপোর্টটা, আমার মনে হয় আপনারা প্রত্যেকে দেখেছেন, এই রিপোর্টটি যখন পেশ করা হয়, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে একটা শ্রেষ্ঠ জিনিস, একটা শ্রেষ্ঠ দলিল হয়েছে। এটা আমাদের একটা যুগান্তকারী বিষয়। কিন্তু যখন তার আক্রমণের শিকার হলেন, তখন দেখলাম কি যে আরো কোনো মানে, এটা তো সরকার তাদেরকে প্রোটেক্ট করবে, অন্তর্বর্তীকালীন সরকারের কমিশন এটা, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কমিশন না এটা। এরপর থেকে কমিশন পুরো হারিয়ে গেল। একটুখানি আমার বন্ধু ইলিয়া বলছিলেন জুলাই সনদের কথা, মেয়েরা কোথায়, নারীদের ক্লজ ওখানে কি আছে?
বা নারী সংস্কার কমিশনের কয়টা ক্লজ ওখানে নেওয়া হয়েছে? কিছু নেই, কিচ্ছু নেই। বাংলাদেশের কত পার্সেন্ট ভোটার নারী? বাংলাদেশে 51% নারী, সেখানে পুরো নারীকে আমি কতভাবে বাদ দেয়া যায়। আমরা জুলাইয়ের পরপর দেখলাম সবচাইতে বেশি আক্রমণ প্রথমেই নারীর উপর হলো। সেটা নারী ফুটবল খেলতে গেলে সেই খেলা বন্ধ করে দেওয়া হলো, নারীরা কোনো একটা কালচারাল প্রোগ্রাম করতে যাচ্ছে, বন্ধ হয়ে গেল, তারপরে তাকে যে রাস্তায় পেটানো হলো, সকল কিছুই করা হলো কিভাবে? এক ধরনের তার শালীনতার একটি কি বলে একটা আবরণ তুলে দিয়ে, বা একটা ধর্মের একটা আবরণ তুলে দিয়ে। তো এই ধর্মের আবরণ, শালীনতার আবরণ শুধু কি নারীর জন্য প্রযোজ্য হবে? দেশে কি আর কেউ নাই? পুরুষরা কোথায়? অন্য শ্রেণীগোষ্ঠী কোথায়? তাদের কি এগুলো প্রয়োজন পড়ে না? নিশ্চয় তাদেরও মানে একটা সোসাইটির সমাজ, সংস্কৃতি, ধর্ম প্রত্যেকের জন্য সমানভাবে প্রযোজ্য। সেটা পালন করা যেমন তার জন্য তার অধিকার, এবং না পালন না করাও তার অধিকার। কিন্তু আমরা একটা গোষ্ঠী নিজেদেরকে মনে করলাম আমরা খুবই শক্তিশালী, এবং তারা অন্য সবাইকে বাধ্য করতে শুরু করলাম যে আপনারা সবাই ধর্ম পালন করেন, আপনারা সবাই এটা পালন করেন, আপনারা সবাই ধর্ম পালন করেন না কেন? প্রত্যেকটা আমাদের এখানে একটা সবসময় দেখি যে সংখ্যাগরিষ্ঠের অনুভূতি বড় হয়ে ওঠে, আর বাকিদের অনুভূতি নাই বলে কিছু নেই। কিন্তু সংবিধান কি আমাদেরকে শুধু সংখ্যাগরিষ্ঠের অনুভূতির অধিকার দিয়েছে? না, সবার অধিকার। সাংবিধানিক অধিকার তো প্রতিটা মানুষের, একজন প্রতিবন্ধীর যেমন, একজন আদিবাসীর যেমন, একজন দালিত কমিউনিটি নারীর যেমন, বা পুরুষের যেমন, প্রত্যেকের। কিন্তু এই জায়গাগুলোতে আমরা কেউ নাই, কোথাও নাই। এই জায়গা মানে বলতে গেলে আসলে শেষ করা যাবে না। আমি শুধু আরেকটু খুব অল্প করে একটু যদি বলি রাজনীতির সমাধানগুলো নিয়ে বলুন। আমি সমাধানগুলো বলার আগে শুধু রাজনীতিতে নারীর জায়গাগুলো একটু বলার চেষ্টা করি। আমি সকালে একটা লেখাতে ডাটাগুলো দেখছিলাম, মানে ডাটাগুলো এত হতাশাজনক যে আমাদের টোটাল এইবার নির্বাচনে টোটাল প্রার্থী 2568 জন, তার মধ্যে 109 জন নারী মাত্র। রাজনৈতিক দলগুলো মাত্র 100 জন নারীকে মনোনয়ন দিয়েছেন। 50টা রাজনৈতিক দলের মধ্যে 30টা রাজনৈতিক দলের মধ্যে কোনো নারী প্রার্থী নাই। 30টা নারী রাজনৈতিক দলে 30টা নারী কি খুঁজে পাওয়া যায়নি? এটা গেল আরেকটা আমার প্রশ্ন। তারপর যেটা যে আরপিওতে আছে 33%-এর কথা, এবং তার আগে ঐকমত্য কমিশনের প্রত্যেকটা দল সবশেষ তারা বলেছিলেন যে 5% তারা অন্তত রাখার চেষ্টা করবেন। ন্যূনতম 5% কেউ রাখেন নাই, খুব অল্প কিছু সংখ্যক 5% নারীকে রেখেছেন। তো এই আমাদের বাস্তবতা। এখন এই যে আপনি সমাধানের কথা বলছেন, সমাধানের কথা আসবে কিভাবে? আমরা যে বাধাগুলো পাই সেটা তো আমাদের বাসা থেকে, বাড়ি থেকে, আমার ঘর থেকে বাধাগুলো আসে। আমার ঘরে আমি থাকি, আমি নিজেকে বলবো তাহলে আজকে থেকে ভাই আমি নিজেকে আজকে থেকে পরিবর্তন করলাম। আমি মানবিক মর্যাদার কথা বলছি, সেই মানবিক মর্যাদা কখনোই শুধু ক্ষমতাবানের জন্য না, মানবিক মর্যাদা প্রতিটা মানুষের জন্য, ক্ষমতাহীনের জন্য যেমন প্রযোজ্য, ক্ষমতাবানের জন্যও সমানভাবে প্রযোজ্য। তাহলে মানবিক মর্যাদার কথা বললে আমার সেই মানবিক মর্যাদাকে মিন করতে হবে। আমার ঘরে আমি বাধা দিব না, ঘর থেকে শুরু করতে হবে আমার এই প্র্যাকটিসটা। একইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই সংস্কৃতি থাকা লাগবে, তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমরা কখনোই সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করি না। আমরা বলি কি যে আমাদের কোনো পোটেনশিয়াল নারী নেই যাকে প্রার্থী বানাবো। ব্যাপারটা কি তাই? আপনি তো পোটেনশিয়াল না, আপনি একটা ছেলের পেছনে ইনভেস্ট করেন, আপনি 10টা ছেলের পেছনে ইনভেস্ট করেন নেতা হওয়ার জন্য, কিন্তু একটা মেয়ের পেছনেও ইনভেস্ট করা হয় না নেত্রী হয়ে ওঠার জন্য। তারপরে সমাধানটা কেমনে আসবে? তার মানে এখানে দরকার দুইটা জিনিস। একটা আপনি আইন করা, আইনগতভাবে একটা আইন আছে যদিও, আরেকটা সবচেয়ে বড় জায়গা, সেটা যে পলিটিক্যাল দলগুলোর একটা তাদের সদিচ্ছা, তাদের অঙ্গীকার ছাড়া। তারা অঙ্গীকার করছেন শুধুমাত্র হাতে, মানে কাগজে কলমে, 5%টাও তো রাখেননি। তাদের সেই সদিচ্ছা যদি না হয়, আমি সত্যি এখনও ভবিষ্যৎটা দেখি না যে আমাদের নারী রিপ্রেজেন্টেশন বাড়াতে পারবো কিনা। সেটা অংশগ্রহণ বলেন, নেতৃত্বের লেভেল বলেন, বা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় বলেন। আমি প্রত্যাশার জায়গাগুলো যেটা বলতে চাই রাজনৈতিক দলগুলোর কাছে, কারণ এদের মধ্যেই কেউ না কেউ সরকার গঠন করবেন বলে আমরা আশা করছি। তো প্রথম মানুষের যেটা দরকার, যে কোনো মানুষের, তার একটি মর্যাদা সম্পন্ন জীবন,
সেই মর্যাদাসম্পন্ন জীবন, মানবিক মর্যাদাসম্পন্ন জীবন যেন তিনি যাপন করতে পারেন, ধারণ করতে পারেন, এবং প্রতিটি শ্রেণীর সেটি নিশ্চিত করা হবে এই রাজনৈতিক দলগুলোর বা যারা ক্ষমতায় আসবেন তার প্রথম কাজ। এবং সেটা কিভাবে হবে? আমার দেশের সামর্থ্য অনেক কম, আমরা জানি, কিন্তু তার যে মৌলিক যে অধিকার, যেটা আমরা বলি শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, বা আরও অন্যান্য যেগুলো 5টি, প্রথমেই এটাকে আমাদের এনশিওর করতে হবে। সরকারি চিকিৎসা সেবা বাড়াতে এটা উন্নত করতে হবে, বরাদ্দ বাড়াতে হবে। আপনি বরাদ্দ বাড়ানোর মাধ্যমে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই তার মানবিক মর্যাদাসম্পন্ন জীবনটা তাকে দিতে পারবেন। তো আমার অনুরোধ থাকবে এইটা যেন তাদের প্রথম প্রায়োরিটি হওয়া চাই। এবং পাশাপাশি সামাজিক ন্যায় বিচারের যে কথা বলছি, এবং সেই ন্যায় বিচার কিভাবে সম্ভব সেটাও আমরা জানি, যে আমরা ধনীদের থেকে বেশি ট্যাক্স নিয়ে গরিবদের উপরে আমরা সেটা ভর্তুকি হিসেবে করে, এবং ভ্যাটের যে বোঝা আমরা সবার উপর সমানভাবে চাপিয়ে দিই, যে রিগ্রেসিভ একটা পদ্ধতি, এই জায়গাগুলোকে রিভিশন করা, এবং এর মাধ্যমে মানবিক মর্যাদাসম্পন্ন যেটা আমরা কল্যাণ রাষ্ট্রে আমরা দেখি, আমরা কিন্তু চেষ্টা করলে, এবং আমি বারবারই বলছি যে রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে এগুলো পূরণ করা সম্ভব, এবং আমরা সেটার পথে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। একটু আগে আপা বলছিলেন অ্যাসিড আমরা বন্ধ করতে পেরেছি, তার মানে চেষ্টা থাকলেই সম্ভব হয়। তো সেটাই আমি প্রত্যাশা রাখতে চাই তাদের কাছে।